প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে ওয়েলকাম তোমাদের এই চ্যানেল ভূগোল শিক্ষা এসবি প্রেজেন্টস। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর প্রথম চ্যাপ্টারের বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপের একটি অংশ হিমবাহ। হিমবাহের কাজ ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপের অংশটি আজকে আলোচনা করব। তাই দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। 2022 সালে যারা পরীক্ষা দেবে তাদের জন্য এই চ্যাপ্টারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ সহকারে সমস্ত ছাত্রছাত্রীরা এই ভিডিওটি দেখতে থাকো। তো প্রথমেই আমাদেরকে জানতে হবে যে হিমবাহ কি। হিমবাহ কি না, মেরু অঞ্চলে বিশেষত বরফ আমরা দেখতে পাই মেরু অঞ্চলে এবং উচ্চ পার্বত্য অঞ্চলে। তো মেরু অঞ্চলে ও উচ্চ পার্বত্য অঞ্চলে হিমরেখার ওপর সারা বছর তুষার জমে তুষারক্ষেত্র সৃষ্টি হয়, অর্থাৎ চারদিকে বরফ আর বরফ থাকে। এই বিশাল আকার বরফ যখন মাধ্যাকর্ষণ শক্তির টানে, ঠিক আছে, এবং তুষারের চাপে ধীরে ধীরে নিচের দিকে নেমে আসে, সেই বৃহৎ গতিশীল বরফের স্তূপটিকে বলা হয় হিমবাহ। হিমবাহ কথাটির অর্থই হচ্ছে, দেখো, হিম মানে বরফ, বাহ মানে বাহিত হওয়া। তোমরা বুঝতেই পারছো এখানে বরফটি কিন্তু গতিশীল অবস্থায় থাকছে, কখনো হয়তো ধীর গতিতে যেতে পারে, কখনো দ্রুত গতিতেও যেতে পারে। এটা সম্পূর্ণ নির্ভর করে মাধ্যাকর্ষণ শক্তির ওপর, অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তির টানে এই হিমবাহ নিচের দিকে ধীরে ধীরে নামতে থাকে। এবং নিচের দিকে নামতে থাকে শুধু বলবো না, ঢাল অনুযায়ী সে এগোতে থাকে, যেদিকে ঢাল পাবে সেদিকে এগোতে থাকবে, ঠিক আছে। তো আমাদের যদি উদাহরণ বলি, যে হিমবাহের উদাহরণ আমাদের ভারতেও রয়েছে, যেমন গঙ্গোত্রী হিমবাহ, সিয়াচেন হিমবাহ, মিলাম হিমবাহ, রংবুক, কাংসুক প্রভৃতি হিমবাহ কিন্তু উল্লেখযোগ্য। তো এই হিমবাহের গুরুত্ব কি? এই হিমবাহের গুরুত্ব হলো, পৃথিবীর যে সুপেয় জলের ভাণ্ডার, পৃথিবীর যে সুপেয় জলের ভাণ্ডার রয়েছে, সেই ভাণ্ডার সর্ববৃহৎ ভাণ্ডারের যোগান আসে এই হিমবাহ থেকে। তারপর রয়েছে, দেখো, নিত্যবহ নদী, সারা বছর ধরে যে নদীগুলি বয়ে চলে তাদের জলের যোগান দেয় এই হিমবাহ। তারপর রয়েছে, দেখো, হিমবাহ যদি গলে তাহলে কি সৃষ্টি হয়? উপত্যকা সৃষ্টি হয়, হ্রদ সৃষ্টি হয়, ঠিক আছে। এই গেল আমাদের হিমবাহের গুরুত্ব। এরপর আমরা আসব হিমরেখা কি। হিমরেখা কি? হিম অর্থাৎ বরফ, বরফ যে জায়গায় রয়েছে, এবং রেখা, যে রেখার উপরে হিমবাহ সবসময় থাকছে। অর্থাৎ আমরা সংজ্ঞা আকারে বললে এইভাবে বলবো যে ভূপৃষ্ঠে যে উচ্চতায় সারা বছর তুষার জমে থাকে, অথবা যার নিচে তুষার গলে জলে পরিণত হয়, সেই সীমারেখাকে বলা হয় হিমরেখা। তোমরা এই ডান দিকের চিত্রে দেখতে পাচ্ছ যে এক জায়গায় সাদা অংশ যে জায়গাটা রয়েছে, সেই সাদা অংশটা মানে সারা বছরই ওই জায়গাতে বরফাবৃত অবস্থায় থাকে। ওখানে বরফ কোনোদিন গলে না। গলে কোন জায়গাতে? যেখানে দেখো হিমরেখা, একটা লাল কালারের রেখা দেখতে পাচ্ছ, সেই রেখাতে, সেই রেখার নিচে থেকে বরফ গলতে থাকে। অর্থাৎ বরফ গলা শুরু এবং বরফ জমা শুরু, এই দুজনের মাঝখানটাই হচ্ছে হিমরেখা, ঠিক আছে। তো এই হিমরেখারও কিছু বৈশিষ্ট্য থাকে, সেই বৈশিষ্ট্যগুলো একটু শুনে নাও। আমি হয়তো এখানে লিখিনি না। এই যে বৈশিষ্ট্য, এর বৈশিষ্ট্য হচ্ছে যে ঋতুভেদে হিমরেখার উচ্চতার পার্থক্য সৃষ্টি হয়। কারণ হচ্ছে কি, যদি শীত ঋতুতে উচ্চতা বৃদ্ধি পায়, গ্রীষ্ম ঋতুতে এই হিমরেখার উচ্চতা কমতে থাকে। তাই এই হিমরেখাগুলোকে বলা হয় অস্থায়ী হিমরেখা। আবার কিছু কিছু হিমরেখা রয়েছে যেগুলো স্থায়ী হিমরেখা, যেখানে দেখা যায় কি, যে উচ্চতায় বরফ কখনোই গলে না, কোনো ঋতুতেই গলে না, তখন সেটাকে বলা হচ্ছে স্থায়ী হিমরেখা। আবার কি হয় না, অক্ষাংশ, উচ্চতা, ভূমির ঢাল, ঋতু পরিবর্তন,
বায়ুর গতিবেগের উপর হিমরেখার অবস্থান নির্ভর করে। কোন অক্ষাংশে অবস্থান করছে, কত উচ্চতায় অবস্থান করছে, ভূমির ঢাল কেমন, সেখানে ঋতু পরিবর্তন হয় কি না, সেখানে বায়ুর গতিবেগ কেমন, এইগুলোর উপর নির্ভর করেই হিমরেখা গঠিত হয়। উচ্চ অক্ষাংশে হিমরেখা অনেক কম উচ্চতায় অবস্থান করবে, ঠিক আছে। আবার নিরক্ষীয় অঞ্চলে তো মানে অনেক বেশি উচ্চতায় তাকে অবস্থান করতে হবে, কারণ অত্যধিক গরম, বিশেষ করে পার্বত্য এলাকার একদম উচ্চ অংশে এই হিমরেখাগুলি লক্ষ্য করা যাবে, ঠিক আছে। এরপর চলে এসো হিমবাহের প্রকারভেদ। এরপর আমরা জেনে নিই হিমবাহের প্রকারভেদ। অবস্থানের ভিত্তিতে হিমবাহকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়। অবস্থানের ভিত্তিতে হিমবাহকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়, যথা মহাদেশীয় হিমবাহ, পার্বত্য বা উপত্যকা হিমবাহ, আর 3 নাম্বার হচ্ছে পাদদেশীয় হিমবাহ। দেখো, প্রথমে আমরা যদি বলি যে মহাদেশীয় হিমবাহ, এখানে আমাদের কথাটা থেকেই চলে আসছে যে মহাদেশের মধ্যে হিমবাহ, অর্থাৎ উচ্চ অক্ষাংশে, একটু আগেই বললাম তোমাদেরকে যে উচ্চ অক্ষাংশে যেখানে কম উচ্চতার মধ্যে হিমরেখা অবস্থান করে, হিমরেখা মানে সে তার রেখার উপরে সবসময় বরফ থাকবে, তো সেক্ষেত্রে কি হয়, উচ্চ অক্ষাংশে মহাদেশ জুড়ে বিশাল আকারের বরফের স্তূপ যখন অবস্থান করে তখন সেটাকে বলা হচ্ছে মহাদেশীয় হিমবাহ, ঠিক আছে। এই মহাদেশীয় হিমবাহ একটা উদাহরণ হচ্ছে আন্টার্কটিকার ল্যাম্বার্ট হচ্ছে পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ। তোমরা এটা নোট আউট করে নাও, তোমরা যদি কাছে খাতা রেখেছো খাতাতে তুলে নাও, 1 নম্বরের কোশ্চেন এগুলো আসে, এটা পড়ার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে। এরপরে চলে এসো পার্বত্য হিমবাহ বা উপত্যকা হিমবাহ। তো পার্বত্য হিমবাহ মানে পার্বত্য অঞ্চলের হিমবাহ। উপত্যকা হিমবাহ কেন বলা হচ্ছে না, উপত্যকা বরাবর এই হিমবাহ অবস্থান করে। উঁচু পার্বত্য অঞ্চলে যেখানে তুষার জমে বরফে পরিণত হয়ে থাকে, সেই জায়গাতে যখন অভিকর্ষজ টানে বিশাল আকার বরফের স্তূপ উপত্যকা বরাবর নিচের দিকে নেমে আসে, তখন এই ধরনের হিমবাহগুলিকে বলা হয় পার্বত্য হিমবাহ বা উপত্যকা হিমবাহ, ঠিক আছে। আলাস্কার হুবার্ড পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ, এটিও খাতায় তোমরা তুলে নাও। আলাস্কার হুবার্ড পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ, ঠিক আছে। এরপর চলে এসো তোমরা পাদদেশীয় হিমবাহ। পাদদেশীয় অর্থাৎ কার পাদদেশীয়, পর্বতের পাদদেশীয় অর্থাৎ নিচের অংশে যে হিমবাহ লক্ষ্য করা যায়, অর্থাৎ আমরা যদি বলি যে পর্বতের পাদদেশে হিমবাহ যদি অবস্থান করে তখন সেই হিমবাহকে বলা হচ্ছে পাদদেশীয় হিমবাহ। আলাস্কার মালাস্পিনা বিখ্যাত পাদদেশীয় হিমবাহের উদাহরণ, ঠিক আছে। তাহলে এই গেল আমাদের কি না হিমবাহের প্রকারভেদ। এরপর চলে এসো ছোট ছোট বিষয়গুলো জেনে নিই। হিমশৈল কি? হিমশৈল হলো যে সমুদ্র তরঙ্গের আঘাতে মহাদেশীয় হিমবাহ যখন কি হয়, মহাদেশীয় হিমবাহের প্রান্তভাগ ভেঙে গিয়ে সমুদ্র জলে ভাসমান অবস্থায় থাকে, সেই ভাসমান অবস্থায় বরফের স্তূপকে বলা হচ্ছে হিমশৈল, অর্থাৎ সমুদ্র জলে ভাসমান বরফের স্তূপকে হিমশৈল বলে। হিম মানে বরফ, শৈল মানে পাথর, সেই বরফের স্তূপগুলি যেগুলো ভেসে থাকছে সেগুলিকে হিমশৈল বলে। এদের মোট আয়তনের 1/9 জলের উপরে ভেসে থাকে, ঠিক আছে। এরপর আমরা আলোচনা করব হিমবাহের ক্ষয়কার্যের পদ্ধতি সম্পর্কে।
হিমবাহের ক্ষয়কার্যের পদ্ধতি। হিমবাহের ক্ষয়কার্য নির্ভর করে হিমবাহের গতিবেগ, হিমবাহের বেগ কীরকম তার উপর নির্ভর করে ক্ষয়কার্যটা হয়। এর গভীরতা, অবস্থিত ভূমির ঢাল, ঢালটা কেমন, শিলার প্রকৃতি, শিলাটা কোমল শিলা না কঠিন শিলার উপর অবস্থান করছে, মানে হিমবাহ কোন শিলার উপর অবস্থান করছে, কঠিন শিলা না কোমল শিলা। এই এতগুলো বিষয়ের উপর নির্ভর করে হিমবাহের ক্ষয়কার্য। তবে হিমবাহ উৎপাটন ও অবঘর্ষ এই দুই প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয় সাধন করে। তো আমাদেরকে এখন জানতে হবে যে উৎপাটন প্রক্রিয়াটি কী। আমাদেরকে জানতে হবে উৎপাটন প্রক্রিয়া কী না, হিমবাহের সাথে পর্বতগাত্রের ঘর্ষণ হয়। তো হিমবাহের সাথে পর্বতগাত্রের ঘর্ষণের ফলে কি হয়, সৃষ্ট জল তো থাকে যেটা গলে যায়, সেটা কি হয়, পর্বতের গায়ে ফাটল থাকে, সেই ফাটলের মধ্যে প্রবেশ করে যায়। পর্বতের গায়ে ফাটলের মধ্যে প্রবেশ করে গেল, সেই ফাটলে জলটা জমে যখন বরফে পরিণত হয় তখন কি হয়, সে আয়তনে বৃদ্ধি পায়। এই আয়তনে বৃদ্ধি পেলে কি হয়, পর্বতগাত্র প্রবল চাপ সৃষ্টি করে। প্রবল চাপ সৃষ্টি করলে কি হয়, শিলাখণ্ডগুলি আলগা হয়ে পড়ে এবং শিলাখণ্ডগুলি আলগা হয়ে গেলে তখন তা হিমবাহের চাপে বিচ্ছিন্ন হয়ে যায়। এই যে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার প্রক্রিয়াটি, এই প্রক্রিয়াটিকে বলা হয় উৎপাটন প্রক্রিয়া বা প্লাকিং। ঠিক আছে। আর একটা রয়েছে অবঘর্ষ প্রক্রিয়া। অবঘর্ষ প্রক্রিয়া কি না, হিমবাহের সাথে আসা শিলাখণ্ডের ঘর্ষণে হিমবাহ উপত্যকার তলদেশে ক্ষয় পেয়ে মসৃণ হয়ে যাওয়াকে বলা হয় অবঘর্ষ। মসৃণ হয়ে যাওয়াকে বলা হচ্ছে অবঘর্ষ। ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই থাক। এরপরে যেটা আমরা শুরু করব সেটা খুব ইন্টারেস্টিং এবং খুব গুরুত্বপূর্ণ। এই জন্যই বলছি এর পরের কোশ্চেনগুলো পড়ে। সেটা হলো হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। এটা আজকে আলোচনা করব না, এটা নেক্সট ক্লাসে আলোচনা করব। ঠিক আছে। আজকে আমাদের এতটা পর্যন্তই থাকবে। এই এতটা পর্যন্তর মধ্যে তোমরা যে কাজগুলি করবে সেগুলি হলো ছোট ছোট কোশ্চেন তোমরা শুনে নাও। হিমবাহ কি, হিমবাহের গুরুত্ব কি, হিমরেখা কাকে বলে, হিমশৈল কি, উৎপাটন ও অবঘর্ষ প্রক্রিয়া বলতে কি বোঝো, এই প্রশ্নগুলি তোমরা খাতায় তুলে নিজেদের কাছে রাখবে। পরবর্তী ক্ষেত্রে স্কুল খুললে তখন খাতা আমি চেক করে নেব। ঠিক আছে। তাহলে আজকে তোমাদের ক্লাসটি এই পর্যন্তই। তোমাদের যদি কোনো জায়গা বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর একটা কথা বলে রাখি, যারা এখনও পর্যন্ত এই চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিজেদের গ্রন্থাগার হিসেবে রেখে দাও, নিজেদের ক্লাস মেটেরিয়াল হিসেবে রেখে দাও, কারণ আমি যখনই কোনো ক্লাসের মেটেরিয়ালস তোমাদেরকে দেবো তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। আর হ্যাঁ, প্রচুর পরিমাণে বন্ধুদেরকে শেয়ার করে দাও, কারণ তোমাদের মতো অন্যান্য বন্ধুরাও যাতে এইরকমভাবে পড়ার সুযোগ পায় তার জন্য তোমরা এই ভিডিওটিকে শেয়ার করতে থাকো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।